তো এখন তাহলে ভগ্নাংশ সম্পর্কে আপনাদের মোটামুটি ধারণা আছে বা আইডিয়া আছে। ভগ্নাংশ নিয়ে আমি আর কথা বলবো না, আমরা ভগ্নাংশের একটু ভাগে চলে যাব বা ভগ্নাংশের শ্রেণী বিভাগে চলে যাব। এটা মনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের টোটাল ভগ্নাংশ। ভগ্নাংশকে আমরা এভাবে ভাগ করতে পারি, টোটাল ভগ্নাংশ এই। তো ভগ্নাংশকে প্রথমে আমরা ভাগ করতে পারি সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ মানে কি? সাধারণ ভগ্নাংশ হচ্ছে আমরা যে ভগ্নাংশগুলোকে সিম্পলি লিখি, উপরে যে ভগ্নাংশগুলোকে আমরা লিখছিলাম, যেমন 1/2, তারপরে লিখছিলাম 7/5, এগুলো হচ্ছে সাধারণ ভগ্নাংশ। এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। আর দশমিক ভগ্নাংশ কি? দশমিক ভগ্নাংশ হচ্ছে যখন ভগ্নাংশ দশমিক চলে আসবে। যেমন দশমিক ভগ্নাংশের ভিতরে আমরা লিখতে পারি 1.16, উপরে যেটা লিখছি, তারপরে লিখতে পারি 0.006, এগুলো লিখতে পারি আমরা। তো এই সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে রূপান্তর করা যায়, আবার এই দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যায়। বোঝা গেছে? এরপরে আসি আমরা এই যে ভগ্নাংশগুলো পেলাম আমরা, এই সাধারণ ভগ্নাংশকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আকৃতি অনুসারে, আরেকটা হচ্ছে গঠনগতভাবে বা প্রকৃতি অনুসারে। তো আকৃতি অনুসারে কি? সরল, জটিল, যৌগিক। সরল ভগ্নাংশ কি? সরল ভগ্নাংশ হচ্ছে সিম্পলি যে ভগ্নাংশে উপরে একটি লব এবং নিচে একটি হর থাকবে, ওই ভগ্নাংশকে বলা হবে কি? সিম্পল ভগ্নাংশ বা সিম্পল ফ্র্যাকশন, বা বলা হবে সাধারণ ভগ্নাংশ বা সরল ভগ্নাংশ। আর জটিল ভগ্নাংশটা কি? জটিল ভগ্নাংশটা হচ্ছে যদি কোনো একটি ভগ্নাংশের লবে বা হরে যদি একটি ভগ্নাংশ চলে আসে, মানে আরেকটি ভগ্নাংশ যদি আসে, যেমন ধরেন 1/2 আমরা লিখলাম এই 3, তাহলে দেখেন এই ভগ্নাংশের যে লব আছে সেই লবে আরেকটা ভগ্নাংশ চলে আসছে, এই ধরনের ভগ্নাংশকে বলা হয় জটিল ভগ্নাংশ। আর যৌগিক ভগ্নাংশ কি? যৌগিক ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশগুলোর লবে বা হরে যখন একটা গাণিতিক কোনো প্রক্রিয়া চিহ্ন চলে আসে, এইখানে প্রক্রিয়া চিহ্ন বলতে যোগ এবং বিয়োগকে বোঝানো হবে। অর্থাৎ লব বা হরে যদি যোগ বা বিয়োগ চলে আসে, যেমন দেখেন 1/2 + 1/3/2, তাহলে খেয়াল করেন এই যে ভগ্নাংশের উপরে যেটা থাকে সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় লব। আপনারা সবাই জানেন এই লবে কিন্তু একটা গাণিতিক অপারেশন যোগ চলে আসছে। এর পাশাপাশি আমরা যদি এরকমটাও যদি লিখি, ধরেন আরেকটা জটিল ভগ্নাংশ আমরা লিখতে পারি 1/2 - 1/3 বাই আমরা লিখতে পারি 3/2 + 4/5। তাহলে দেখেন এই যে ভগ্নাংশগুলো আমরা লিখলাম, এই ভগ্নাংশগুলোর লবে বা হরে কি চলে আসছে? ভগ্নাংশগুলোর লবে বা হরে একটা যোগ বা বিয়োগ চিহ্ন চলে আসছে, এই কারণে এই ভগ্নাংশগুলোকে বলবো আমরা যৌগিক ভগ্নাংশ। এই পর্যন্ত যে বুঝিয়েছি, কারো কি বুঝতে কোনো সমস্যা আছে, প্রবলেম আছে? না স্যার। আচ্ছা, যদি প্রবলেম না থাকে এরপরে চলে আসি আমরা গঠনগত বা প্রকৃতি অনুসারে। এটার সাথে আপনারা সবাই পরিচিত। প্রকৃতি অনুসারে বা গঠনগতভাবে ভগ্নাংশকে আমরা ভাগ করতে পারি 3 ভাগে: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কি? যেই ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট হবে ওই ভগ্নাংশকে বলা হবে প্রকৃত ভগ্নাংশ। যেমন 1/3, এইখানে দেখেন এইখানে লব হরের চেয়ে ছোট, লব হচ্ছে উপরেরটা, হর হচ্ছে নিচেটা। অপ্রকৃত ভগ্নাংশ কি? যে ভগ্নাংশে লব হরের চেয়ে বড় হয়। যেমন আমি যদি বলি 4/3 যদি বলি, তাহলে এখানে খেয়াল করেন এইখানে লব হচ্ছে 4 আর হর হচ্ছে 3। আর মিশ্র ভগ্নাংশ হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশের একটা বিশেষ রূপ, যেখানে একটা পূর্ণ অংশ থাকে, যেমন 1/2 এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ থেকে আসে। কেন অপ্রকৃত ভগ্নাংশ থেকে কিভাবে আসে? আমরা যদি এটাকে যদি ভাঙাই, আপনারা ভাঙাতে জানেন, 2 অক্ষে 2, এটা হবে গুণ আর উপরেরটা হবে যোগ। তাহলে 2 কত পাবো আমরা? 2 পাবো আমরা 2 অক্ষে 2, 2/3 পাবো। দেখেন এইটাকে আবার যদি আমরা ভাগ করি, ভাগ করলে 2 অক্ষে 2, হাতে থাকবে আমার 1, তাহলে এটাকে আমরা লিখতে পারি কত? এটাকে লিখতে পারি আমরা 1/2 বোঝা গেছে? আচ্ছা, তো মোটামুটি হলো এটা আমাদের ভগ্নাংশের শ্রেণী বিভাগ। ক্লাস আমাদের রেকর্ড থাকবে, পরে দেখে নেবেন। আর আপনাদের শিটগুলো আশা রাখি যদি সব কিছু ঠিকঠাক থাকে, ইনশাল্লাহ এই সপ্তাহের ভিতর আমরা আপনাদেরকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব, কুরিয়ার করার চেষ্টা করব।
তো এরপরে আসেন যে আমরা একটু আগে বলছিলাম যে আমরা সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে পারবো, আবার দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারবো। দেখেন 1.16 এটা হচ্ছে একটা দশমিক ভগ্নাংশ। এই দশমিক ভগ্নাংশের একটা বিশেষ একটা রূপ আছে আবার দশমিক ভগ্নাংশ, একটা হচ্ছে সাধারণ দশমিক আর একটা হচ্ছে পৌনপৌনিক বা অসীম দশমিক, যে অসীম দশমিক হয় সেটা কীরকম আসে দেখেন 10/3। একটু খেয়াল করেন, এটাকে যখন আমরা ভাগ করার চেষ্টা করব তখন আমাদের আসবে কত, 3 3 9, হাতে থাকবে আমার একটা দশমিক দিয়ে একটা শূন্য আনবো, 3 3 9, হাতে থাকবে আমার একটা দশমিকের জন্য একটা শূন্য আনতে পারবো। দেখেন এভাবে কিন্তু আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে। এই অবস্থাটাতে যে একটা সংখ্যার বা দুইটা সংখ্যার যখন পুনরাবৃত্তি যখন ঘটে তখন এই দশমিককে বলা হয় আবৃত্ত দশমিক। আবৃত্ত দশমিক, এই আবৃত্ত দশমিককে গণিতের ভাষায় বলা হয় পৌনপুনিক। পৌনপুনিক, পৌনপুনিক দিয়ে ম্যাথ আমরা সামনে পাবো। তো পৌনপুনিকটাকে কিভাবে প্রকাশ করা হয়? মূলত পৌনপুনিকটাকে আপনাদের মনে থাকার কথা, ক্লাস 7-এ করেছেন বা 8-এ করেছেন, যে 3 যেইটা পৌনপুনিক হবে তার উপরে এরকম একটা ডট চিহ্ন দেওয়া হয় যেটাকে বলা হয় পৌনপুনিক চিহ্ন। বুঝতে পারছেন? আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যারা একদম নতুন ভর্তি হয়েছেন আপনারা তো ক্লাস পাবেনই, ম্যাথের একদম পুরনো যে ক্লাসগুলো আছে, বিশেষ করে সংখ্যার ধারণা, ওইখানে যা পড়িয়েছি ওর বাইরে আর পড়ার কিছু নেই। এবং ওই ক্লাসগুলো একদম মানে প্রথম দিকের ক্লাস, এবং ওই ক্লাসগুলো অনেক সুন্দরভাবে তোলা আছে, ওইখান থেকে একটু দেখে নেবে যে মূলদ সংখ্যা কি অমূলদ সংখ্যা কি। খাতায় একটা নোট লিখে রাখুন। নোটটা হচ্ছে পৌনপুনিক সংখ্যা বা আবৃত্ত দশমিক সংখ্যা, আবৃত্ত দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা সর্বদা মূলদ হবে। এটা একটু লিখে রাখুন খাতায়, সর্বদা মূলদ হবে। আবৃত্ত দশমিক সংখ্যা সর্বদা কি হবে? আবৃত্ত দশমিক সংখ্যা সর্বদা মূলদ হবে। এবার আমরা মূল ম্যাথে চলে আসি। মূল ম্যাথে আমাদের যেটা বলছে যে 1.16 এর সাধারণ ভগ্নাংশ কত, তাহলে 1.16 আমরা দেখেন একটু মনোযোগ দিবেন, দশমিক তুলব। দশমিক তোলার জন্য প্রথমে আমরা হরে বা নিচে কি লিখব? দশমিকের জন্য এই যে দশমিকটা আছে এইখানে ভালো করে খেয়াল করেন, এই দশমিকের জন্য একটা 1 লিখব। ঠিক আছে? একটা 1 লিখার পরে দশমিকের সামনে যেই কয় ঘর থাকবে বা দশমিক যেই কয় ঘর পেছনে থাকবে একই কথা, ওই কয়টা শূন্য লিখব আমরা। তাহলে এই ক্ষেত্রে দশমিকের সামনে দুই ঘর আছে, আমরা দশমিকের সামনে 2টা শূন্য লিখব। আর উপরে যা আছে দশমিক ছাড়া সবগুলোকে আমরা লিখব। লেখার পরে আমাদের একটা মাথায় রাখতে হবে যে অনুপাত, আগের ক্লাসে আমরা যেটা করিয়েছিলাম, অনুপাত বা যে কোনো ভগ্নাংশকে সর্বদা লঘিষ্ঠ আকারে রাখতে হয় বা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়। তাহলে এটাকে যদি আমরা এখন 4 দ্বারা যদি কাটি তাহলে এখানে আসবে 25 আর উপরে আসবে 29। এটা কি ধরনের ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ একটু বলেন তো? অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশকে আমরা কি আকারে লিখতে পারবো? অপ্রকৃত ভগ্নাংশকে আমরা সমস্ত আকারে লিখতে পারবো বা মিশ্র আকারে লিখতে পারবো। তাহলে 25 অক্ষে 25, হাতে থাকবে আমার 4, তার মানে কত? 1 সমস্ত 25-এর 4। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে বুঝতে সমস্যা থাকলে আমাদেরকে জানান। স্যার বাংলাটা বুঝলেন যে ওটা একটু আরেকটু বলেন। জি 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 বলেন বলেন। স্যার প্রকৃত ভগ্নাংশ সবসময় মূলত হয়, ওটা একটু বলেন। আমরা যেটা বলছিলাম যে আবৃত্ত দশমিক বা পৌনপুনিক দশমিক সর্বদা মূলদ হবে। মানে পৌনপুনিক দশমিক বা আবৃত্ত দশমিক সর্বদা মূলদ হবে। পরের ম্যাথটিতে আসি আমরা। নিচের কোনটি অসীম আবৃত্ত দশমিক সংখ্যা? আমরা আবৃত্ত দশমিক একটু আগে চিনিয়ে নিয়ে আসছি। কীভাবে আমরা আবৃত্ত দশমিক চিনব? যে এখানে কি থাকবে? আবৃত্ত দশমিক মানে কি? সেখানে পৌনপুনিক থাকবে। এই যে দেখেন 0353, এর মানেটা কি? এর মানেটা হচ্ছে এই যে 3টা বারবার আসবে, রিপিটেশন করবে। 353 আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে। বুঝতে পারছেন?
আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি, আল্লাহ আমাদেরকে কিয়ামতের কথা বলেছেন এবং এটা আমাদের ধর্মীয় বিশ্বাসের অন্যতম একটা স্তম্ভ, বা প্রায় প্রত্যেক ধর্মে মহাপ্রলয়ের কথা বলা আছে। ওই মহাপ্রলয়ের পরে কি হবে সেটা স্রষ্টাই ভালো জানেন, আমরা জানি না, কিন্তু মহাপ্রলয়ের আগ পর্যন্ত এটা আসতেই থাকবে। এটা হলো এক ধরনের অসীম দশমিক সংখ্যা। তাহলে এটা চিনলাম কিভাবে আমরা? এটা চিনলাম আমরা এর উপরে কি দেওয়া আছে, একটা আবৃত্ত চিহ্ন বা পৌনঃপুনিক চিহ্ন দেওয়া আছে। পরের ম্যাটটিতে যাই আমরা। পরের ম্যাটটিতে বলছে নিচের কোনটি অসীম আবৃত্ত দশমিক? সেম একই কথা, অসীম আবৃত্ত দশমিক কীভাবে চিনবেন? 2 3, এখানে রিপিটেশন হবে, ওই 2 3 বারবার রিপিট হবে, অর্থাৎ 2 3 2 3 2 3 2 3 2 3 বারবার রিপিট হবে। পরের ম্যাটটিতে আসি আমরা। বলছে 11-এর 5 এবং 3-এর 10 মূলদ সংখ্যাগুলোকে কিভাবে প্রকাশ করা যায়? এই 10/3 এটা তো মূলদ সংখ্যা, আমরা বলেই দিয়েছি যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় সেটা মূলদ হবে। এটাকে আমরা বের করছিলাম 3.333333, মানে 33 রিপিট করছে, তাহলে আমরা এটাকে কি করব? 3.3-এর উপরে আমরা পৌনঃপুনিক চিহ্ন দেব। আর 5/11 এটাকে আমরা কি করব? 5 একটা দশমিক দেব, 0 আনবো, 4 11 44, হাতে থাকবে আমার কত? 6, একটা দশমিক আনবো, সরি একটা 0 আনবো, 5 11 55, এই আমার 5 থাকলো 50, এই আমরা আবার 4 11 4 11 কত? 44। তাহলে দেখেন এই 5 4 মানে 4 5 4 5 এটা রিপিট করতেই থাকবে। তাহলে এটাকে কীভাবে প্রকাশ করব আমরা? এটাকে প্রকাশ করব আমরা 0.45, এই 4-5-এর উপরে আমরা পৌনঃপুনিক চিহ্ন দেব। আশা করি সবাই বুঝতে পারছেন, বুঝতে না পারলে জানাবেন। পরের ম্যাথটাতে আসি। নিচের কোনটির মান অসীম দশমিক সংখ্যা হবে? মূলত এই টাইপের ম্যাথগুলো আমরা সংখ্যার ধারণা একদম মানে প্রথম দিকের ক্লাস ওগুলো দেওয়া আছে, এগুলো একটু দেখে নেবেন, না বুঝতে পারলে আমাকে জানাবেন। যে বলছে নিচের কোনটির মান অসীম দশমিক সংখ্যা? দেখেন এইখানে পূর্ণ সংখ্যার বর্গমূল বের করতে বলছে। একটা জিনিস মনে রাখবেন, পূর্ণ সংখ্যার আমরা বর্গমূল যখন করব, যদি সেটা পূর্ণ বর্গ সংখ্যা হয়, যেমন 121, এটাকে করলে পাবো আমরা 11, অর্থাৎ 121 পূর্ণবর্গ সংখ্যা। 121 পূর্ণবর্গ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কি? পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে বর্গ করে, কোনো একটি পূর্ণ সংখ্যাকে বর্গ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে পূর্ণবর্গ সংখ্যা বলা হয়। যেমন আমরা যদি লিখি 4, এই 4কে পাওয়া যায় 2-এর বর্গ থেকে। অনুরূপভাবে যদি আমরা লিখি 9, এই 9কে পাওয়া যায় 3-এর বর্গ থেকে। অনুরূপভাবে যদি আমরা 16 লিখি, এই 16-এর বর্গকে পাওয়া যায় 4 থেকে। অনুরূপভাবে যদি আমরা 25 লিখি, 25কে পাওয়া যায় 5-এর বর্গ থেকে। তাহলে এই যে দেখেন, এই 9, এই 4 9 16 25 এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এই পূর্ণবর্গ সংখ্যাগুলোর যখন বর্গমূল করবেন তখন আপনি একটা পূর্ণ সংখ্যা পাবেন। আর এছাড়া বাকি যে সংখ্যাগুলো করবেন ওই সংখ্যাগুলোকে বর্গমূল করলে, অর্থাৎ পূর্ণবর্গ নয় এমন সংখ্যাকে বর্গমূল করলে আপনি সর্বদা অসীম দশমিক সংখ্যা পাবেন। সেই সংখ্যাগুলো হবে অমূলদ। যেমন √2 অমূলদ, √3 অমূলদ, √5 অমূলদ, √6 অমূলদ, √7 অমূলদ, √8 অমূলদ। এগুলো শুধু অমূলদ না, এগুলো একই সাথে কি সংখ্যা? এগুলো একই সাথে হবে অসীম দশমিক সংখ্যা। অমূলদ সংখ্যা মানেই অসীম দশমিক সংখ্যা। তাহলে কি বুঝলাম আমরা? যে কোনো পূর্ণ সংখ্যাকে বর্গ করলে, যদি সেগুলো পূর্ণবর্গ সংখ্যা হয়, বর্গমূল করলে আমরা একটা পূর্ণ সংখ্যা পাবো। আর যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে আমরা একটা অসীম সংখ্যা পাবো। সেই অসীম সংখ্যাগুলো হবে অমূলদ সংখ্যা। তাহলে এখন এখানে দেখি √21, এটাকে করলে পাবো আমরা 11, √144 এটাকে করলে পাবো আমরা 12, √169 এটাকে করলে পাবো আমরা 13, √21 এইটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এটাকে করলে আমরা কত পাবো? এটাকে করলে আমরা 4.67 সামথিং এক্সেট্রা ইত্যাদি ইত্যাদি পেতেই থাকবো, অসীম পর্যন্ত আমরা পেতে থাকবো। এবং এই সংখ্যাটা কি সংখ্যা হবে? এই সংখ্যাটা হবে অমূলদ সংখ্যা। কি সংখ্যা হবে? অমূলদ সংখ্যা। আশা করি সবাই বুঝতে পারছেন, না বুঝতে পারলে আমাকে জানান। এরপরে আসেন 4 নম্বরে, যেটা বলছে যে কোনো সংখ্যার 0.1 ভাগ এবং 0.1 ভাগের মধ্যে পার্থক্য 1.0 হলে সংখ্যাটি কত?
দেখেন একটা জিনিস আমরা মিস করে গেছি, এটা 36তম বিসিএস এ, এটা 34তম বিসিএস এ দিয়েছিল, 34তম বিসিএস এ আমিও মিস করে গিয়েছি, কারণ উপরে যে পৌনপুনিকের ম্যাথ তো সাধারণত দেয় না, উপরে পৌনপুনিক যে ছিল এটা মিস করে গেছে। তো তখন আমরা ভাবছিলাম 0.1 0.1 এটা মানে প্রশ্নের ভুল। তো এখন এইখানে বলছে উপরে পৌনপুনিক দেওয়া আছে, তাহলে একটা সংখ্যা ধরি আমরা এক্স, ধরি সংখ্যাটা এক্স, তাহলে এক্স এর কত ভাগ, এক্স এর 0.1 পৌনপুনিক ভাগ এবং এক্স এর 0.1 ভাগ, এর পার্থক্য এক্স গুণ 0.1, এর পার্থক্য কত, এর পার্থক্য হচ্ছে 1.0, দ্যাট মিনস 1। আচ্ছা এই যে লাইনটুকু লিখেছে এই লাইনটুকু কি আপনারা বুঝতে পারছেন? এই যে লাইনটুকু লিখেছে এই লাইনটুকু কি আপনারা বুঝতে পারছেন? জি স্যার। এই যে লাইনটুকু লিখেছে এই লাইনটুকু কি বুঝতে পারছেন? জি স্যার। এখন বুঝতে পারলে আমাদের আমরা পৌনপুনিক উঠাবো কিভাবে, আমি একটা উদাহরণ দেখাই, এটা একটু ভালো করে শিখে রাখবেন। 3.33, এই 3-র উপরে পৌনপুনিক দেওয়া। এখন পৌনপুনিক উঠাবো কিভাবে? পৌনপুনিক উঠানোর নিয়মটা হচ্ছে দেখেন, প্রথমে যে কয়টা পৌনপুনিক আছে বা যে কয়টা সংখ্যার উপরে পৌনপুনিক আছে ওই কয়টা 9 লিখবেন। এখানে পৌনপুনিক আছে একটার উপরে, তাহলে আমরা লিখব 9। আর যদি দশমিকের পরে পৌনপুনিক ছাড়া যদি কোনো সংখ্যা থাকে প্রত্যেকটার জন্য, বা কোনো অঙ্ক যদি থাকে প্রত্যেকটার জন্য একটা শূন্য এইখানে নেই। লেখার পরে এরপর উপরে পুরো সংখ্যাটাকে পৌনপুনিক দশমিক যা আছে সব ছাড়া লিখবেন। লিখার পরে এইখান থেকে বিয়োগ করবেন পৌনপুনিক, ওই সংখ্যাটা পৌনপুনিক ছাড়া যে অংশটা থাকবে, যেমন এখানে পৌনপুনিক ছাড়া আছে এই অংশটা লিখবেন। লিখে বিয়োগ করে দেবেন, তাহলে কত পাবো আমরা? তাহলে পাবো আমরা 30/9। এবার এটাকে 3 দ্বারা কাটুন, 3 দ্বারা কাটলে পাবেন 10, আর এখানে পাবেন কত? 3। তাহলে ওই যে দেখেন আমরা 10/3 এটাকে লিখছিলাম 3 পৌনপুনিক 3 বা 3 পৌনপুনিক লিখছিলাম আমরা, আবার এইটা থেকেই পেলাম কি আমরা 10/3। আচ্ছা পৌনপুনিক উঠানোর বিষয়টা কি বুঝতে পারছেন? পৌনপুনিক উঠানোর বিষয়টা যদি বুঝতে পারেন তাহলে আমি আবার আরেকটা উদাহরণ একটু দেখাই। ধরেন আমার এখানে আছে 10.0 লিখবো না আমি, আমি লিখলাম 125। এবার আমার পৌনপুনিক আছে 25 এর উপরে, তাহলে এটাকে কিভাবে উঠাবো আমরা? এটাকে উঠানোর জন্য প্রথমে পৌনপুনিক আছে কয়টার উপরে? 2টার উপরে, আমরা 2টা 9 লিখবো। দশমিকের পরে পৌনপুনিক ছাড়া আছে কয়টা? দশমিকের পরে পৌনপুনিক ছাড়া আছে একটা, এই একটার জন্য আমরা একটা শূন্য লিখব। এরপর উপরে কি লিখবো? আমরা সমস্ত সংখ্যাটা লিখব 125 লিখে আমরা বিয়োগ করব। কি বিয়োগ করব? পৌনপুনিক ছাড়া যে অংশ, তাহলে 101 এই অংশটা আমরা লিখব। এবার আপনি এটাকে বিয়োগ করেন, এটাকে আপনি বিয়োগ করলে পাবেন 4, এখানে পাবেন 2, এখানে পাবেন 0, এখানে পাবেন 0.1/990। এটাকে আপনারা ক্যালকুলেটরে ভাগ করে দেখেন, যে রেজাল্টটা পেয়েছি 10.125 এর উপরে পৌনপুনিক, আপনারা ওইটাই পাবেন। আমি যদি ক্যালকুলেটরে করে আপনাদেরকে দেখাতে পারি, এই যে দেখেন আমার এইখানে ক্যালকুলেটরে, আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কিনা জানি না, 10.125 বারবার আসতেছে, মানে 25 পৌনপুনিক হবে এইখানে। আচ্ছা তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যদি ধরেন এই সংখ্যাটা আমরা এইভাবে যদি লিখতাম 10.125, এই 1 এবং 5 এর উপরে পৌনপুনিক, তাহলে এখানে কয়টা সংখ্যার উপরে পৌনপুনিক ধরবো আমরা বলেন তো? কয়টা সংখ্যা ধরবো পৌনপুনিক আমরা? পৌনপুনিক যদি পৌনপুনিকের মাঝখানে যদি কোনো সংখ্যা থাকে তার উপরে পৌনপুনিক না থাকলেও ওইটাকে আমরা পৌনপুনিক ধরে নিতে হবে। তাহলে এইখানে মূলত পৌনপুনিক আছে
1-এর উপরেও আছে, 2-এর উপরেও আছে, 5-এর উপরেও আছে। তাহলে এটাকে উঠাইতে গেলে আমরা কি করব? এটাকে উঠাইতে গেলে আমরা 999 ভাগ 10 on to 5। এবার এখান থেকে আমাদের পৌনঃপুনিক ছাড়া এই অংশটা আছে, এই অংশটাকে আমাদের বিয়োগ করতে হবে। আশা করি বুঝতে পারছেন। স্যার এটাকে শুধু মাঝখানে থাকলে হবে নাকি লাস্টে থাকলে হবে? না, আপনার পৌনঃপুনিক যেটা থাকবে, একটা জিনিস মাথায় রাখবেন, দশমিকের পৌনঃপুনিক সর্বদা শেষে থাকবে, মাঝখানে থাকার কোনো সুযোগ নেই। অর্থাৎ এরকম একটা সংখ্যা আপনি লিখতে পারবেন না, এই যে এরকম একটা সংখ্যা আপনি লিখতে পারবেন না 6, যে পৌনঃপুনিক আপনি মাঝখানে দিয়ে দিয়েছেন, এরকমটা আপনি লিখতে পারবেন না। পৌনঃপুনিক সর্বদা শেষে থাকবে। আর পৌনঃপুনিক যখন প্রান্তর অর্থাৎ পৌনঃপুনিকের ভিতরে আপনি যা পাবেন সবগুলোই পৌনঃপুনিক হয়ে যাবে। যেমন ধরেন এইখানে যদি আমি লিখি যে এখন এইখানে আমি লিখলাম 06 লিখলাম, ঠিক আছে? তো 06 লিখলাম, এইখানে এই পৌনঃপুনিকটাকে আমি মুছে দিলাম। এইখানে পৌনঃপুনিকটাকে আমরা মুছে দিলাম 1 2 5। এবার দেখেন পৌনঃপুনিক ধরবেন কয়টার উপরে? পৌনঃপুনিক ধরবেন কয়টার উপরে? পৌনঃপুনিক এখন এই 5-এর উপরেও আছে, 7-এর উপরেও আছে, 6-এর উপরেও আছে। তো এখন এইটাকে সাধারণত না লিখে, এগুলোর উপরে না দিয়ে প্রান্তীয় দুইটার উপরে যখন দিয়ে দেয়, তখনই আমরা বুঝতে পারি যে হ্যাঁ, মাঝেরটার উপরেও কি আছে, মাঝেরগুলোর উপরে পৌনঃপুনিক আছে। আচ্ছা, এটা আমরা বুঝতে পারলাম। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট। অনেকেই পারে না, অনেকেই পারে না। আর এটা বুঝাইতে গিয়ে অনেকে একটু ঝামেলা করে ফেলে, যে একটু মানে পেস লাগিয়ে ফেলে। ক্লাস তো রেকর্ড থাকবে, আপনারা পরে দেখে নিন। আর একান্ত বুঝতে না পারলে, যেমন আফরোজা আমাকে নক দিয়েছেন, আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি। তো এখন আসেন আমরা ওই ম্যাথটাতে, যে ম্যাথটাতে করতেছিলাম, তাহলে x ইন্টু 1 পৌনঃপুনিক মাইনাস x ইন্টু 0.1 সমান কত? 1-এর পরে একটা 0 আছে দশমিক দিয়ে, ওইটা কোনো কাজের না, ওইটা আমাদের কোনো কাজে লাগবে না। তাহলে এখান থেকে আমরা পৌনঃপুনিক তুলব। তাহলে কি লিখব? একটা 9 লিখব, আর উপরে পৌনঃপুনিক ছাড়া লিখব 1, আর পৌনঃপুনিক ছাড়া কিচ্ছু নেই। আর এটাকে লিখব আমরা x ইন্টু 1/10। এই যে একটা দশমিক আছে, এই দশমিকের জন্য একটা 1, আর দশমিক আছে এক ঘর পেছনে একটা 0, সমান কত? 1। এবার এটাকে আপনারা যদি লসাগু করেন, 9 আর 10 কত? 90। তাহলে এইখানে পাবো কত আমরা? 10x। এইখানে পাবো কত আমরা? 9x। তাহলে কত পেলাম আমরা? বা x/90 সমান 1, বা x সমান কত? x সমান 90। তাহলে দেখেন, একটা বিসিএস পরীক্ষায় মানে আপনারা যেমন খুব সম্ভবত আপনাদের বেসে কেউ একজন আমাকে প্রশ্ন করছিলেন যে স্যার এই ম্যাথগুলো পরীক্ষায় আসবে কিনা, বা এগুলো করলে হবে কিনা, বা এত সিলি ম্যাথ। ভাই, ম্যাথ আসলে করতে পারলে সিলি ম্যাথ বা ছোট ম্যাথ যদি আপনি বুঝতে পারেন, একটা পরীক্ষায় আপনি যে কোনো পরীক্ষা ধরেন 20টা বা 25টা ম্যাথের ভিতরে 1টা বা 2টা ম্যাথ একটু করতে হয়। তো যেইটা করতে হয় সেটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারিদের কাজ। আমি এইটুকু বলি আপনাদেরকে, 90% টিকে ওই ম্যাথটাকে বাদ দিয়ে, 90%, 90 না আরও বেশি, 95% ওই ম্যাথটাকে বাদ দিয়ে এটাকে। এখন এই যে ম্যাথটা, এই ম্যাথটা 34তম বিসিএসে দিয়েছে, হুট করে সামনে যে যদি আপনি বিসিএস দেন বা সামনে যে কোনো পরীক্ষা হুট করে আপনাকে দিয়ে আসতে পারে, কিন্তু এটার মধ্যে করার তেমন কিছুই নেই। পৌনঃপুনিক শুনলে আমরা একটু ভয় পাই, ঘাবড়াই, আসলে কোনো ঘাবড়ানোর কিছু নেই। 5 নম্বর ম্যাথে আসেন। 5 নম্বর ম্যাথটা হচ্ছে আরেকটা সিলি ম্যাথ। 56 বাজে আজকে। আপনাদের কারো কি কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো ইয়ে চলতেছে নাকি? আবির মাহমুদ কিছু বলবো? হ্যাঁ, যাও, টাকা লাগবে? আর তো আর আসবে না। এবার আসেন 0.2, 0.5, 0.4 সহকারী জজ পরীক্ষা দেখতে পাচ্ছেন আপনার, জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষা। এগুলো দিয়ে যদি জুডিশিয়াল সার্ভিসে ঢুকতে হয়, এই সমস্যাটা আপনারাও পড়বেন। যখন আপনারা ম্যাথ ভালো পারবেন বা কোনো একটা সাবজেক্ট ভালো পারবেন, তখন আপনারা চিন্তা করবেন কি দিল এইটার রেজাল্ট, এটা কি হইতে পারে,
এটার রেজাল্ট যদি এইটা হয়, আমি কত হাই প্রিপারেশন নিয়েছে, কত জায়গা, কত বই, কত অ্যাসাইনমেন্ট, কত কিছু করলাম, কিন্তু ম্যাথ দিয়েছে এইটা, আহারে কপাল। এটা দেখেন 4 5 20, 5 দুগুণী মানে 20 দ্বিগুণী 40। এখন 40 হওয়ার পরে এখন আপনার কাছে সেকেন্ড চ্যালেঞ্জ হলো বা যেটা করতে হবে সেটা হচ্ছে দশমিক মোট কয় ঘর পেছনে যাবে। তো আমার এখানে দশমিকের সামনে কয় ঘর আছে সেটা আমরা হিসাব করব। এইখানে আছে 1 ঘর, এইখানে আছে 1 ঘর, এইখানে আছে 1 ঘর, তাহলে মোট 3 ঘর যাবে। তাহলে আমার দশমিক এই 1 2, যেহেতু 3 ঘরে যাওয়ার জন্য আর কিছু নেই, একটা শূন্য নিয়ে আসবো, 0 দশমিক। বুঝতে পারছেন? তাহলে 0.040। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন বলেন। আচ্ছা, মনে হয় বুঝতে পারছেন। তো বুঝতে পারলে ভালো। আমরা পরের ম্যাথটাতে যাই। পরের ম্যাথটা 60 নাম্বার ম্যাথ, সেম ওরকম একটা ম্যাথ, একটা সিলি একটা ম্যাথ। কি বলছে আমাদেরকে? 3 ইন্টু 0.3 বাই ভাগ 1। তো তাহলে কত আসবে আমাদের? 3। আগে আমরা ভাগের কাজ করব, যেহেতু আমরা জানি সরলে সবার আগে অরের কাজ বা এর কাজ, তারপর ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। তো তাহলে আমরা এখন এখানে কি করব? তো যে কোনো জিনিসকে 3 দ্বারা ভাগ করলে সেইটা, 1 দ্বারা ভাগ করলে সেইটাই থাকবে। এবার এখানে যেহেতু গুণ আছে, আপনি গুণ করেন, 3 3 9, দশমিক যাবে কয় ঘর পেছনে? দশমিক যাবে 1 ঘর পেছনে। আচ্ছা, এটাকে পেলাম আমরা। পরেরটাতে যাই আমরা। পরেরটা একটা সেম একটা সিলি ম্যাথ, এইটা আপনারা মুখে মুখে করবেন। এখানে বলছে কি 0.03 0.003 এর মান নিচের কোনটি? তাহলে 0. আচ্ছা, আমি একবারে করব। 3 3 3 9, 3 9 27। তাহলে পেলাম আমরা 27। এবার দশমিক কয় ঘর পেছনে আছে? এইখানে আছে 3 ঘর, 1 2 3। এইখানে আছে 1 2, তাহলে 3 আর 2 5 আর 1 6। তাহলে এখানে আছে আমার কয় ঘর? 2 ঘর, 1 ঘর 2 ঘর। তাহলে বাকি ঘরগুলো আমার শূন্য দিয়ে যেতে হবে। তাহলে 3 4 5 6, এইখানে আসবে দশমিক। মনে হয় বুঝতে পারছেন সবাই। যদি না বুঝতে পারেন বলেন। পরে ম্যাথটিতে আসি। নিচের কোনটি ভগ্নাংশটি, মানে একটু ভুল আছে, কোন ভগ্নাংশটি সবচেয়ে ছোট হবে? এটা হলো সেই ম্যাথ যেইটা দ্বারা আমাদের গুরুরা, মানে ম্যাথ গুরু বলতে আপনারা যাদের বুঝেন, আমি তাদের ছোট করতেছি না, তাদের প্রতি সম্মান রেখে আমি বলতেছি যে ম্যাথ দ্বারা কেউ কেউ সুপার হিরো হয়েছেন, কেউ কেউ আজকে বিশাল বড় হিরো এই শর্টকাট দেখিয়ে। তো আসেন আমরা দেখি। গুরুদের মতো তো অত মেধা আমার নেই, দেখাতে পারবো না, তারপর আমি একটু দেখাই। নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে ছোট? দেখেন এইখানে আমরা আরেকটা জিনিস একটু দেখাবো। আমরা দেখাবো সমহর বিশিষ্ট ভগ্নাংশ। সমহর বিশিষ্ট ভগ্নাংশ। সমহর বিশিষ্ট ভগ্নাংশটি আসলে কি? সমহর বিশিষ্ট ভগ্নাংশ হচ্ছে, যেমন ধরেন আমি এখানে 2/11, 3/11, 4/11, 5/11, 6/11 আমরা লিখলাম। দেখেন এই ভগ্নাংশের প্রত্যেকটা জায়গায় হর 1, 11 11 11 11। তাহলে এই ভগ্নাংশগুলোকে বলবো আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এখন দেখেন এই সমহর বিশিষ্ট ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়, কোন ভগ্নাংশটি সবচেয়ে ছোট? কেউ কি বলতে পারবেন? সব থেকে বড় তো প্রথমটা। সবচেয়ে বড় কোনটা? না, সব থেকে ছোট প্রথমটা, আর সব থেকে বড় তো লাস্টেরটা। এইটা ঠিক আছে, গুড। এটা সিম্পলি আমরা বুঝবো কিভাবে? এটা বোঝার উপায় হচ্ছে, একটা সংখ্যাকে বা কোনো একটা বস্তুকে আমরা 11 ভাগ করেছে, তার থেকে 2 ভাগ নিয়েছে, তার থেকে 3 ভাগ নিয়েছে, তার থেকে 4 ভাগ নিয়েছে, তার থেকে 5 ভাগ নিয়েছে, তার থেকে 6 ভাগ নিয়েছে। তার মানে কি? তাহলে যদি সমান সমান আমরা 6 ভাগ যদি নেই, তাহলে সেটা অবশ্যই বড় হবে, মাস্ট বি বড় হবে। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশে
লব যত বড় হবে, লব যত বড় বা লব বড় হলে ভগ্নাংশ, লব যত বড় ভগ্নাংশ তত বড়, ভগ্নাংশ তত বড়। আমরা একটা নোট নিয়ে নেন। সমহর বিশিষ্ট ভগ্নাংশে লব যত বড় হবে ভগ্নাংশ তত বড় হবে, নোট নিয়ে নেন। আচ্ছা, এরপরে আমরা পড়ব লব বিশিষ্ট ভগ্নাংশ, লব বিশিষ্ট ভগ্নাংশ, লব বিশিষ্ট ভগ্নাংশ। এইটা কি সমলব বিশিষ্ট ভগ্নাংশটা কি? যেমন ধরেন আমি লিখলাম 2/11, তারপর লিখলাম 2/12, তারপর লিখলাম 2/13, 2/14। এখানে দেখেন প্রত্যেকটা লব সমান। তো এই সমলব বিশিষ্ট ভগ্নাংশে দেখেন আপনি প্রত্যেকবারে আপনি 2 ভাগ নিলেন, কিন্তু একটাকে 11 ভাগ করে নিলেন, 12 ভাগ করে নিলেন, 13 ভাগ করে নিলেন, 14 ভাগ করে নিলেন। তার মানে কি ভাগগুলো প্রতিবারে আপনার জন্য বেশি হচ্ছে, প্রত্যেক ভাগে ছোট পড়তেছে। তাহলে এই সমলব বিশিষ্ট ভগ্নাংশে হর যত বড় ভগ্নাংশ তত ছোট। নোট নিয়ে নেন, হর যত বড় ভগ্নাংশ তত ছোট। তো আমরা এখন এটাকে একটু মুছে আমরা মূল অঙ্কে চলে যাই। আমরা যা শিখলাম এবং আরেকটা ছোট্ট একটা ট্রিক্স শিখবো, আমরা ছোট্ট একটা ট্রিক্স দিয়ে আমরা করে ফেলবো। তাহলে আমাদের কত? 2/11, 3/11, 2/13, 4/15। আচ্ছা, এখন দেখেন আমরা সবচেয়ে ছোট বের করতে বলছে। তো আমাদের এখানে সমলব বিশিষ্ট ভগ্নাংশ আছে। তো সমলব বিশিষ্ট ভগ্নাংশ কোনটা? সমলব বিশিষ্ট ভগ্নাংশ হলো 2, 2। তাহলে এই ভগ্নাংশের মধ্যে কোনটা? অবশ্যই এইটা বড়, তাহলে এইটাকে আমরা কেটে দিলাম। ঠিক আছে, তারপর থাকে কত? আমরা থাকে আমাদের এইটা থাকে, এইটা বড় ভগ্নাংশ। এরপরে আমরা এই ভগ্নাংশ থেকে যখন আমরা বের করব তখন আমরা সিম্পলি একটা কাজ করব। সেই কাজটা হচ্ছে আমরা এরকম কোনাকুনি গুণ করব, বুঝছেন? ওই যে আমাদের গুরুরা যেটা দেখিয়েছে, আপনারা ভাবছেন গুরুদের ভিডিও যখন দেখেন যে এইটা গুরুরা মানে রাতে না ঘুমিয়ে এটা আবিষ্কার করছেন। আসলে এইটা আমরা অনেক আগ থেকেই জানি। এটা আমরা জানি 2006 বা 7 থেকে জানি, আমি জানি 2006 বা 7 থেকে। আর ইউটিউবে এই ভিডিওগুলো আছে 2012 বা 13 থেকে এই ভিডিওগুলো আছে। আর আমাদের গুরুরা এটা করোনার মধ্যে এগুলো নিয়ে আসছিলেন, তখন আমরা ভাবছিলাম যে কি ভয়াবহ কাজ তারা করছেন। তো এখন দেখেন, তো এইখানে এটাকে আড়াআড়ি গুণ করবেন, আড়াআড়ি গুণ করে লিখবেন 3, 13, 39, 11 দুগুণে 22। তো যেইটার জন্য মান বড় পাবেন সেইটার বড় ভগ্নাংশ হবে, যেটার মান বড় পাবেন সেটা কি বড় ভগ্নাংশ হবে। যেহেতু আমরা এখানে 39 পেয়েছি, তাহলে 2/13 তুলনায় 3/11 এই ভগ্নাংশটা বড়, তাহলে এইটা কাটা যাবে। এরপরে বাকি যেটা আছে সেটার সাথে আমরা করি, তাহলে করলে কত পাবো? 15 দুগুণে 30, 4, 13 কত? 52। তাহলে এইখানে 52 বড়, তাহলে এই ভগ্নাংশটা বড়, এইটা আমরা কেটে দেব। বুঝতে পারছেন? এটা হলো সিম্পল রুল। এখন এই সিম্পল রুলটা যখন আপনি ফলো করবেন তখন এইখানে বিভিন্ন বই বা আমাদের গুরুদের কথা বলতেছে, তারা এইখানে যেইটা করান 2টা চিহ্ন দিয়ে করান, এভাবে 2টা চিহ্ন দিয়ে করান। তা আমি আপনাদেরকে 2টা চিহ্ন দিতে নিষেধ করব। এর কারণটা হচ্ছে কি, ধরেন 11 দুগুণে 22 এটা যদি লিখে ফেলেন আর 13 দুগুণে 39, তাহলে রেজাল্ট কিন্তু উল্টে গেছে। রেজাল্ট কি হয়েছে? রেজাল্ট কিন্তু উল্টে গেছে। তো এই কারণে এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য আমার পরামর্শ থাকবে, এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য কেবল একটা চিহ্ন দিবেন, যাতে আমাদের মনে থাকবে আমি কোন দিক থেকে গুণ করব। তাহলে 3, 13, 39 আর 11 দুগুণে কত? 22। বুঝছেন? এই একটা চিহ্ন দিবেন এবং এই চিহ্নটাকে আমি নিচ থেকে উপরে উঠাই,
আপনারা যদি চান যে আমরা উপর থেকে নিচে দেব তাও দিতে পারেন, কিন্তু নিচ থেকে উপরে মানে উপর থেকে নিচে দিলে প্রবলেমটা যেটা হবে আবার ওই কাজ করবেন, 3-39 লিখবেন। অর্থাৎ আমরা এই তীর চিহ্ন দ্বারা বুঝাচ্ছি, এই দিকে তীর চিহ্ন দ্বারা বুঝাচ্ছি যে এই ভগ্নাংশটার আলটিমেট ফল নামবে এই পাশে, এই কারণে আমি কেবল একটা চিহ্ন দিই। আশা করি সবাই বুঝতে পারছেন, যদি বুঝতে না পারেন তাহলে বলেন। এইখানে এরকম অনেকগুলো ম্যাথ আছে, এগুলো করতে থাকবেন আপনারা বাসায়। আর এই 10 নম্বর একটা ম্যাথ আছে, নিচের কোন সংখ্যাটি সবচেয়ে বড়, ঠিক আছে? নিচের কোন সংখ্যাটি সবচেয়ে বড়, সিম্পলি এগুলোকে যখন এই রুট দিয়ে যখন দশমিকের থাকবে তখন আপনারা যে কাজটা করবেন, সিম্পলি আপনারা এগুলোকে বর্গ করে দেবেন। এগুলোকে বর্গ করে দিলে হবে, বর্গ করে দিলে স্কয়ার রুট কাটা যাবে, তাহলে থাকবে 0.03। এটাকে যদি বর্গ করেন, বর্গ করলে থাকবে 0.3। এটাকে যদি বর্গ করেন, এটাকে বর্গ করলে থাকবে 0.003। এটাকে যদি বর্গ করেন, এটাকে বর্গ করলে থাকবে 0.0003। তাহলে বুঝতেই পারতেছেন কোন ভগ্নাংশটা বড়। এখানে সবচেয়ে বড় ভগ্নাংশ হচ্ছে 0.3। তাহলে এই ধরনের ভগ্নাংশের যদি একের থেকে ছোট ভগ্নাংশ থাকে, একের থেকে ছোট বা বড় যাই হোক, একের থেকে ছোট ভগ্নাংশ বা বড় ভগ্নাংশ থাকলে আমরা কি করে দেব, আমরা সিম্পলি রুট করে দেব, মানে সরি স্কয়ার করে দেবে, স্কয়ার করে দিলেই হবে। আমরা মানে বুঝতে পেরেছি। নিচের কোন ভগ্নাংশগুলো বৃহত্তর এটা পারবেন। আচ্ছা 12 নম্বরে যে ম্যাথটা আছে, কোন সংখ্যাটি বৃহত্তর, ঠিক আছে? কোন সংখ্যাটি বৃহত্তর। এখন দেখেন আপনাদের সবারই মন চাইতেছে, আপনাদের যেটা করতে মন চাইতেছে যে আমাদের এইখানে মানে 0.3 এইটা বড়, এইটা করতে মন চাইতেছে। আলটিমেটলি যদি আপনার ধারণা না থাকে আপনি এই ভুলটা করবেন। তো 0.3 এটাকে আমি লিখতে পারি কি 3/10। 1/3 তো 1/3 আসেই। 0.3 এটাকে আমি √0.3 লিখলাম, আর শেষে আছে কত 2/5। তো 1/3 তো 1/3 হলো। এবার আসেন এগুলোকে আমরা যদি বর্গ করে দেই, প্রত্যেকটাকে যদি আমরা বর্গ করি, তো বর্গ করলে প্রথমে 3/10 এটা আসবে, 3/10 এর বর্গ আসবে 9/100। 1/3 এর বর্গ আসবে কত, 1/3 এর বর্গ আসবে 1/9। তারপরে √0.3 এর বর্গ আসবে 0.3, স্কয়ার রুট কাটা যাবে। 2/5 এর বর্গ আসবে স্কয়ার 4/25। এবার আপনি তাকান, এটা হচ্ছে 9/10, এটা ছোট, এটা কাটা যাবে। 1/9 আর 0.3 এটাকে লিখতে পারি আমি 3/10, 3/10 আমি লিখতে পারি। তাহলে দেখেন 1/9 এর তুলনায় 3 বড় এটাকে। আর বাকি যেটা আছে এটাকে আপনারা আড়াআড়ি গুণ, যেমন 3/10 আর 4/25 এটাকে আড়াআড়ি গুণ করেন আপনারা। ওই আড়াআড়ি গুণ করলে 75 পাবেন এইখানে, আর 4×10 = 40 পাবেন, প্রায় দ্বিগুণ বড়। এই ভগ্নাংশটি প্রায় দ্বিগুণ বড়। এভাবে আপনারা করে ফেলতে পারবেন। তো এইখানে আমাদের একটা বিষয় লক্ষণীয়, সেই বিষয়টা হলো যদি কোনো সংখ্যা একের থেকে ছোট হয়, যেমন 0.3 এখানে যেটা বলছে 0.3, একের থেকে ছোট দশমিক সংখ্যা বা একের থেকে ছোট ভগ্নাংশ সংখ্যা, এগুলোকে যদি আমরা রুট করি তাহলে এটা কিন্তু মূল সংখ্যা থেকে বড় হয়ে যায়, মূল সংখ্যার থেকে কি হয়ে যায়, বড় হয়ে যায়। যেমন √0.3 এর মান হচ্ছে, আমি একটু বের করে নেই, এর মান হচ্ছে 0.5477। তাহলে বুঝতে পারতেছেন যে এটা মূল সংখ্যার থেকে 0.3 থেকে 0.5 অবশ্যই বড়, অর্থাৎ মূল সংখ্যার থেকে রুটের মান, বর্গমূলের মান বড় হয়ে যায়। আর এইখানে আমরা দ্বিধায় পড়ে যাই।
আচ্ছা 13 নম্বর আমরা পারবো, 14 পারবো আমরা। আচ্ছা 15 নম্বর ম্যাথে আসেন। পনেরো নম্বর ম্যাথে আসেন। 15 নম্বর ম্যাথে বলছে কি আমাদের, 15 নম্বর ম্যাথে বলছে 1 ঘন্টার 20 মিনিট 4 ঘন্টার কত অংশ, 4 ঘন্টা। তাহলে 4 ঘন্টা এর, তাহলে 4 থাকবে নিচে, 4 ঘন্টা এর 1 ঘন্টা 20 মিনিট। তাহলে একটু মাথায় রাখবেন, যেইটার এর বের করতে বলবে সেইটা নিচে থাকবে, যেইটার এর বের করতে বলবে সেইটা কি থাকবে, নিচে থাকবে। তাহলে 4 ঘন্টা সমান কত, 4 ঘন্টা সমান 240 মিনিট, আর 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা সমান 60 মিনিট, 60-এর সাথে 20 যোগ করলে কত হবে, 80 মিনিট হবে। এবার আপনি 80 দ্বারা যদি কাটেন বা 00 যদি কাটেন, যদি এভাবে 00 কাটা উচিত না, তাহলে 8 দ্বারা যদি রেখে কাটেন তাহলে কত আসবে, 3, তাহলে 1/3 অংশ। আশা করি বুঝতে পারছেন, সিলি একটা ম্যাথ। আচ্ছা 16 নম্বর ম্যাথে আসেন। একটি ভগ্নাংশের লব এবং হরের পার্থক্য 2 এবং সমষ্টি 16, ভগ্নাংশটি কত? লব এবং হরের পার্থক্য 2 এবং ভগ্নাংশটির লব এবং হরের পার্থক্য 2 এবং সমষ্টি 16, ভগ্নাংশটি কত? এটাকে মূলত আমরা যেভাবে করতে পারি, ধরেন আমরা লব এবং হর, তাহলে লব বড় হবে, যেহেতু লব এবং হরের পার্থক্য বলছে, লব শুরুতে আছে, লব বড় হবে। তাহলে হর যদি ধরি আমরা x, তাহলে লব হবে কত, লব হবে x প্লাস 2। এবার তাদের সমষ্টি কত বলছে, তাদের সমষ্টি বলছে 16। তো তার মানে তাদের সমষ্টি যদি 16 যদি বলে, তাহলে আমরা কি করব, x প্লাস 2 সমান 16, বা 2x সমান কত, 14, বা x সমান কত, বা x সমান 7। তাহলে x এর মান আমরা 7 বসালাম এইখানে, হর পেলাম 7 আর লব পেলাম কত, 7 প্লাস 2 সমান 11, সরি 7 প্লাস 2 সমান 9। তাহলে ভগ্নাংশটা কি হবে, আমরা জানি লব থাকবে উপরে, লব বাই হর, তাহলে থাকবে কত, 7 সরি লব তো এইখানে 9 আর হর কত, হর হলো 7, তাহলে 9/7। এবার আপনাদের কাছে একটু প্রশ্ন আমার, এই যে ভগ্নাংশটা লিখলাম আমরা, এই ভগ্নাংশটাকে আমরা 9/7 বলছি, আর যদি 8 দিয়ে পড়তে হয় তাহলে কিভাবে পড়বো, একজন একটু পড়েন তো, 8 দিয়ে ভগ্নাংশটা একটু পড়েন, 8 দিয়ে ভগ্নাংশটা পড়েন। এই ভগ্নাংশটা পড়তে হবে আমাদের এর মানে কি, নিচে যেটা থাকবে হর এর, নিচে যেটা থাকবে হর, হরের সাথে র আছে, তার মানে হর এর। তাহলে এই ভগ্নাংশটাকে পড়বো আমরা 7 এর, মানে হর এর লব 7 এর 9। আচ্ছা 17 নম্বর ম্যাথে যেটা বলছে, একটি ভগ্নাংশ লব এবং হরের সমষ্টি 11, লব এবং হরের সমষ্টি 11, লব থেকে 2 বিয়োগ করলে এবং হরের সাথে 3 যোগ করলে ভগ্নাংশের মান 2 মানে 2 এর 1 হয়, ভগ্নাংশটি নির্ণয় করো। সেম একই রকমভাবে লব এবং হরের সমষ্টি, এটাকে আমরা ডবল ইকুয়েশন দিয়ে করতে পারি বা সিঙ্গেল ইকুয়েশন দিয়ে করতে পারি, আমরা যেভাবে করি। লব এবং হরের সমষ্টি 11 ধরেছে, লব এবং হরের সমষ্টি, তো ধরলাম আমরা লব ধরলাম আমরা x, তাহলে হর কত হবে, 11 মাইনাস এক্স। তো লব থেকে 2 বিয়োগ করলে তো এক্স মাইনাস 2, আর হরের সাথে 3 যোগ করলে 11 মাইনাস এক্স প্লাস 3, এটা করলে কত পাবো আমরা, এটা করলে পাবো আমরা হাফ। এবার এটাকে যদি আমরা সমাধান করি বা আড়াআড়ি যদি গুণ করি তাহলে পাবো কত আমরা, 2x মাইনাস 4 ইকুয়াল টু কত পাবো, 11 মাইনাস এক্স প্লাস 3, বা এখান থেকে এক্স বিয়োগ দিলে আমরা কত পাবো, এক্স বিয়োগ দিলে পাবো আমরা মানে 3x সমান কত, 11 প্লাস 3 প্লাস কত পাবো আমরা, 4। তো 11 আর 3-এ 14, 14 আর 4-এ 18, তাহলে 3x সমান 18, বা x সমান পাবো কত আমরা, 6 পাবো, x সমান পাবো কত আমরা, 6। তাহলে লব ধরছি কত আমরা, 6, আর হর কত আসবে, 11 মাইনাস 6 সমান 5।
তাহলে ভগ্নাংশটি আমাদের কত হবে? ভগ্নাংশটি হবে আমাদের 6/5। আশা করি বুঝতে পারছেন, একদম স্লিম ম্যাথ, শুধু আমাদেরকে ভয় পাওয়া। আচ্ছা আসেন আমরা 20 নম্বর ম্যাথটি দেখব। বলছে কোনো সংখ্যা 2-এর এক অংশের সাথে 3 যোগ করলে সংখ্যাটি 3-এর 2 অংশ হবে। কোন সংখ্যার? তো আমরা ধরি সংখ্যাটি x, ধরি সংখ্যাটি সমান x। তাহলে প্রশ্ন কি বলছে? কোনো সংখ্যার হাফ অংশের সাথে 3 যোগ করলে, তাহলে এই সংখ্যাটার আমরা হাফ অংশ নেব, হাফ অংশ নিয়ে এর সাথে 3 যোগ করব। 3 যোগ করলে কত পাবো আমরা? 3 যোগ করলে আমরা 3-এর 2 অংশ পাবো। একদম সিলি একটা ম্যাথ। তাহলে এখানে পাবো x/2, এইখানে পাবো আমরা 2/3 মাইনাস 3। 2/3 মাইনাস 3 যদি হয়, কেমনে কি হইল? প্রথম অঙ্কটাতে যদি বাস খাই, বুঝতে পারছি। আচ্ছা আসুন ধরি আমরা বলছে যে কোনো সংখ্যার হাফ অংশের সাথে 3 যোগ করলে সংখ্যাটি 3-এর 2 অংশ হবে। তাহলে আমরা ধরি সংখ্যাটি সমান x, তাহলে সংখ্যাটির হাফ অংশ নেব আমরা। এই সংখ্যাটির হাফ অংশের সাথে আমরা 3 যোগ করব। 3 যোগ করলে সংখ্যাটির 3-এর 2 অংশ হবে। তো এখন এটাকে যদি আপনারা করেন x/2/2/3, 2x/3 সমান 3, বা এটাকে করলে আমরা শেষ পর্যন্ত x সমান 18 পাবে। আপনারা করে নেবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। পরের ম্যাথটিতে যাই আমরা। বলছে কোনো সম্পত্তির 8/7 মূল্য 9,212 টাকা, ওই সম্পত্তির 4-এর 3 অংশের মূল্য কত হবে? সিম্পল। বলছে 8/7, 8/7 মূল্য, 8/7 সমান কত? 9,212। অতএব এক অংশ কত? আমি আপনাদেরকে শিখিয়েছি ভগ্নাংশ থেকে এক অংশ গেলে এটা উল্টিয়ে গুণ হবে। 212 গুণ, উপরে যাবে 8, নিচে যাবে 7। আর তার সম্পত্তির 4-এর 3 অংশ, অতএব 4-এর 3 অংশ। যেহেতু আপনার এক অংশ থেকে ভগ্নাংশ যাব, তো সেই ক্ষেত্রে আমাদের এই অংশটার সাথে 9,212, নিচে থাকবে 7, উপরে যাবে 8। আর এইটা এক অংশ থেকে যেহেতু আমরা ভগ্নাংশ গেছি, যেভাবে আছি ওভাবেই হবে। আপনারা করবেন, করলে 7,896 পাবেন। আশা করি বুঝতে পারছেন। পরের ম্যাথটিতে যাই। কোনো সম্পত্তির 2-এর এক অংশ মূল্য 1,600 টাকা হলো, ওই সম্পত্তির 8-এর এক অংশের মূল্য কত? ভেরি সিম্পল ম্যাথ। বলছে হাফ অংশ মানে অর্ধেকের মূল্য 1,600 টাকা। হাফ মানে কি? অর্ধেক, অর্ধেকের মূল্য 1,600 টাকা। অতএব এক অংশ বা সম্পূর্ণ অংশের মূল্য কত? 3,200 টাকা। এইখানে আপনাকে কত অংশ বের করতে বলছে? 8-এর এক অংশ। তাহলে সম্পত্তিটাকে আপনি 8 ভাগ করেন, 8 ভাগ করে তার এক অংশের মূল্য বের করেন। এটাকে করলে আপনারা পাবেন, কাটাকাটি করলে ওই 1,600 টাকা পাবেন। সরি, 8-এর এক অংশের মূল্যের 4 গুণ কত? তা 8-এর এক অংশের মূল্যের 4 গুণ। তাহলে এটার সাথে 8-এর এক অংশের 4 গুণ, তার মানে 8-এর এক অংশের 4, 8-এর এক অংশের 4 মানে এর সাথে 4 গুণ হবে, তাহলে গুণ 4। তাহলে এখানে একটা গুণ 4 আসবে, 4 দ্বারা এটাকে কাটলে আসবে 2, 2 দ্বারা এটাকে কাটলে আসবে 1,600 টাকা। আশা করি এটাও বুঝতে পারছেন, একদম সহজ একটা ম্যাথ। পরের ম্যাথটিতে কি বলছে? কোনো সম্পত্তি, এক ব্যক্তির তার মোট সম্পত্তির 7/3 অংশ ব্যয় করার পরেও অবশিষ্ট 12-এর 5 অংশ ব্যয় করে দেখলেন তার নিকট 1,000 টাকা আছে। এইটাও খুব চমৎকার একটা ম্যাথ। তাহলে তিনি ব্যয় করেছেন কত অংশ? 7/3 অংশ ব্যয়। ব্যয় করেন কত অংশ? ব্যয় করেন 7/3 অংশ। তাহলে তার বাকি থাকে কত অংশ? বাকি থাকে 7/4 অংশ। এই যে বাকি 7/4 অংশ থাকে, তার 12-এর 5 অংশ তিনি ব্যয় করেন। তাহলে এইখানে ব্যয় কত? এইখানে ব্যয় হলো 12-এর 5। ব্যয় কত? ব্যয় হলো 12-এর 5। তাহলে বাকি থাকে কত অংশ? বাকি থাকে 12-এর কত অংশ? 12 ভাগের 5 ভাগ, তাহলে 12 ভাগের 7 অংশ। তাহলে এই যে 7-এর যে 4 অংশ থাকে, 7-এর এই 4 অংশের তিনি 12-এর 7 অংশ তিনি ব্যয় করেন। তাহলে তার কাছে মানে 12-এর 5 অংশ ব্যয় করেন আর 12-এর 7 অংশ তার কাছে থেকে যায়।
তাহলে বাকি থাকে কত? বাকি থাকে 7-এর 4 গুণ 12-এর 7। তো তার মানে কত? 7-12 84, 84-এর 28 অংশ। এইটা তার কাছে থেকে যায়। এখন আপনারা এটাকে ঐকিক নিয়মে করে ফেলতে পারেন। 84-এর 28 অংশ সমান কত? 1000। অতএব এক অংশ সমান কত? অতএব এক অংশ আমরা জানি ভগ্নাংশ থেকে এক অংশ গেলে উল্টিয়ে গুণ হবে। তাহলে 84 যাবে উপরে আর 28 যাবে নিচে, কাটাকাটি করেন 3, তাহলে 3 3 কত? 3000। আশা করি বুঝতে পারছেন। বুঝতে না পারলে আমাকে জানান। পরের ম্যাথটিতে আসি আমরা। বলছেন এক ব্যক্তি তার বেতনের 20-এর এক অংশ মহার্ঘ ভাতা পান। 20-এর এক অংশ মহার্ঘ ভাতা পান। খেয়াল করেন, 20-এর এক অংশ যদি মহার্ঘ ভাতা পান, তার মাসিক আয় কত? তার মাসিক আয় হচ্ছে 4200 টাকা। তার মহার্ঘ ভাতা কত? তাহলে 20-এর এক অংশ 4200 টাকার 20-এর এক অংশ তিনি মহার্ঘ ভাতা পাবেন। তাহলে মহার্ঘ ভাতা হবে কত? 4200-এর 20-এর 1। এটা দ্বারা এটাকে যদি কাটি আমরা, তাহলে পাবো 210। একদম সিলি একটি ম্যাথ। আমরা পরের ম্যাথটিতে যাই। বলছে 20 ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের 2/3 হয়। তাহলে এই হলো আমাদের একটা বাঁশ। খেয়াল করুন, এটাকে আমরা কেটে এমনভাবে দুভাগ করব, এই হচ্ছে আমাদের ছোট অংশ, এই হচ্ছে আমাদের বড় অংশ, যেন ছোট অংশ বড় অংশের 2/3 হয়। তাহলে বড় অংশটাকে যদি x ধরি আমরা, তাহলে ছোট অংশ হবে কত? এর 2/3। তাহলে x গুণ 3-এর 2, মানে 3/2 ভাগ। এখন পুরো বাঁশটির দৈর্ঘ্য কত? দেখেন, পুরো বাঁশটির দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। তাহলে আমরা যদি ছোট অংশ লিখি x প্লাস বড় অংশ কত আসবে? 2x/3 সমান কত? 20। বা এটাকে যদি করি আমরা 3x প্লাস 2x সমান 60, বা 5x সমান কত আসবে? 5x সমান আসবে 60, বা x সমান কত আসবে? x সমান আসবে 12। তাহলে x যদি সমান 12 আসে, তাহলে খেয়াল করেন আমাদের প্রশ্ন চেয়েছে ছোট অংশ। তাহলে ছোট অংশ কত হবে? 12-এর 3/2 ভাগ। 12-কে 3 ভাগ করেন, 3 ভাগ করলে 4 আর 2 ভাগ, তাহলে কত আসবে? 8। তাহলে এই অংশ হবে 12 মিটার আর এই অংশ হবে 8 মিটার। আশা করি সবাই বুঝতে পারছেন, এটার মধ্যে কঠিন তেমন কিছু নেই। পরে ম্যাথটিতে আসুন। বলছে একটি বাঁশের 5-এর 2 অংশ লাল, 4-এর 1 অংশ কালো এবং 3-এর 1 অংশ সবুজ কাগজে আবৃত। অবশিষ্ট অংশ 6 মিটার হলে বাঁশটির দৈর্ঘ্য কত? এটা করার জন্য আমরা আগে একটা বাঁশের মতো একটা কিছু এঁকে নিই। একটু খেয়াল করেন, আমরা এই বাঁশের মতো একটা অংশ এঁকে নিলাম। এরপর বলছে কি আমাদেরকে 5-এর 2 অংশ লাল। ধরেন এই যে এই অংশটা লাল। তারপরে বলছে 4-এর 1 অংশ কালো। তো 4-এর 1 অংশ কালো, আমরা এটাকে ধরে নিলাম কালো। তারপরে বলছে কি 3-এর 1 অংশ সবুজ, ধরে নিলাম আমরা 3-এর 1 অংশ সবুজ। তাহলে বাকি যে অংশ থাকে এই অংশটা হচ্ছে 6 মিটার। তাহলে সম্পূর্ণ বাঁশটাকে যদি আমরা 1 ধরি বা সম্পূর্ণ বাঁশটাকে যদি আমরা x ধরি, তাহলে আমাদের 6 মিটার অংশ, এইটা এই যে বাকি যে অংশটুকু আছে, এই যে অংশটুকু আমরা বের করে ফেলি। সম্পূর্ণ বাঁশটাকে ধরি আমরা x। তাহলে x থেকে আমরা বিয়োগ দেই, x বিয়োগ 2-এর 5-এর 2x প্লাস 4-এর 1x প্লাস 3-এর 1x। আপনি যদি এটাকে 1 ধরে করেন তাও মিলে যাবে। বা x মাইনাস, এগুলো লসাগু কত আসবে? এগুলো লসাগু আসবে 60। তাহলে উপরে আসবে 24, এখানে আসবে 15, এখানে আসবে 20। বা x মাইনাস 59x/60। তো তার মানে কি 60 ভাগের 59 ভাগ রং করা। তাহলে বাকি রং করার অংশ কতটুকু? লসাগু যদি করেন তাহলে পাবো আমরা 60-এর x। তাহলে এই যে অংশটুকু আছে এই অংশটুকু হচ্ছে 60-এর x। তাহলে আমরা কি বলতে পারি? 60-এর x সমান কত? 60-এর x সমান 6 মিটার। অতএব x সমান কত? আর গুণ করে দিলে 360 মিটার। একদম স্লি একটা ম্যাথ। আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, আমরা পরের ম্যাথটিতে যাই।
পরের ম্যাথটিও সেম ম্যাথ, আপনারা বাসায় পারবেন। এটাও আগেরটার মতো n সংখ্যক গাভী 4 পুত্রের মধ্যে দিয়ে দিলেন, তাহলে প্রথম পুত্রকে দিলেন 2-এর 1 অংশ, দ্বিতীয় পুত্রকে দিলেন 4-এর 1 অংশ, তৃতীয় পুত্রকে দিলেন 5-এর 1 অংশ, চতুর্থ পুত্রকে তিনি 60টি গাভী দিয়ে দিলেন। তাহলে এই সেম একই রকমভাবে n মাইনাস 1/2n প্লাস 1/4n প্লাস 1/5n আপনারা করতে থাকেন, করলে এটা মিলে যাবে। জাস্ট এভাবে আপনারা এক ধরে করলেও মিলবে। তো এই ছিল আমাদের মোটামুটি ভগ্নাংশের ম্যাথ। তো আজকে এই পর্যন্তই, আবার পরের ক্লাসে দেখা হবে।